শঙ্করলাল ভট্টাচার্যের লেখা থেকে কিছু অংশ আপনাদের জানাচ্ছি। উত্তম কুমার চলে গেছেন এই উপলব্ধি আজ পর্যন্ত বাঙালির হয়নি, এতটাই ব্যাপ্ত অবস্থান তার। আমার আজও মনে আছে 1980 24শে জুলাই তারিখটি। আমি তখন সদ্য বিদেশ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করে ফিরেছি। আমাকে কভার করতে পাঠানো হয়েছিল আমার সংবাদপত্র থেকে। প্রায় কাছাকাছি সময় আরেকটি মৃত্যু আমাকে খুব বেদনা দিয়েছিল, জর্জ বিশ্বাসের মৃত্যু। কিন্তু উত্তম কুমারের মৃত্যু আজও বাঙালি মননে ততটা ছাপ ফেলেনি যতটা ছাপ রেখেছে তার জীবন ও কর্ম। আমাদের বাড়ির কাছে উত্তম সুচিত্রা নামে একটি রেস্তোরাঁ রয়েছে। বোঝাই যায় বঙ্গজীবনের সঙ্গে কতটা জড়িয়ে এখনও এই নাম দুটো। একই কথা খাটে হেমন্ত মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও। উত্তম কুমার যে সময় থেকে আস্তে আস্তে নায়কের চরিত্র করা ছেড়ে দিচ্ছিলেন, তখনও ছবিগুলিকে নিয়ন্ত্রণ করতেন তিনিই। যদুবংশ ছবির কথাই ধরা যাক। ধৃতিমান চট্টোপাধ্যায় নায়ক, সেখানে নায়িকা শর্মিলা ঠাকুর। সেই ছবিতে গণাদার চরিত্রে উত্তম কুমার। যে অবিস্মরণীয় অভিনয় তিনি সেই চরিত্রে করেছিলেন, বাদ বাকি কাউকে আর চোখেই পড়েনি যেন। ধন্যী মেয়েতে তাঁর চরিত্রটাও তেমন। ছবি জুড়ে তাকেই যেন খুঁজে চলেছে সবাই। উত্তম কুমারের যে ছবিটি সততই ফ্লপ করলো তা হলো ছোটি সি মুলাকাত। এই ছবিটি প্রযোজনা করে অনেকটা লোকসানের মুখোমুখি হলেন তিনি। অগ্নি পরীক্ষার হিন্দি ভার্সান এই ছবিটি, অথচ বাংলা ছবিটার সঙ্গে তার তুলনাই চলে না। বাংলা ছবিতে উত্তম সুচিত্রা জুটির যে ম্যাজিক চোখে পড়েছিল, হিন্দিতে উত্তমবাবুর সঙ্গে বৈজয়ন্তীমালার জুটিতে তা ছিটেফোঁটাও চোখে পড়ল না। হিন্দি ছবিটির গানগুলিও সেই আবেদন ছিল না। কিন্তু 60-এর দশকে এর কিছু পরেই হলো অমানুষ। হিন্দি বাংলা দুটি ভাষাতেই হিট করেছিল সেই ছবি। কিঞ্চিৎ বয়স্ক চরিত্র, নায়কোচিত কোনো লুকও নেই, কিন্তু যে অভিনয় তিনি করলেন তাতেই বাজিমাত হয়ে গিয়েছিল। একটা সময় বোঝা যাচ্ছিল নায়কের জ্যোতির্বলয় থেকে বেরিয়ে আসছেন উত্তম কুমার। পার্শ্ব চরিত্র করছেন অনেক বেশি, বয়সেরও ছাপ পড়েছে, কিন্তু একই সঙ্গে তিনি নায়কও থেকে যাচ্ছেন। শেষ যে ছবিটায় তাকে আমরা দেখলাম, ওগো সুন্দরী, সেখানে কেবল এই তো জীবন গানের দৃশ্যটাতেই তাঁর অভিনয়ের জাদুস্পর্শ লুকিয়ে। জীবনের শেষ শট অবধি প্রতিটি শটকে নিয়ন্ত্রণ করতে জানতেন তিনি। অনেকেই জানেন না, উত্তম কুমার ক্যামেরাটা খুবই ভালো বুঝতেন। উত্তম মুহূর্ত বলে একটি বই লিখেছিলাম আমি। সেই বইতে বিখ্যাত আলোকচিত্রী নিমাই ঘোষের তোলা ছবি ছিল। সত্যজিৎ রায়ের সারা জীবনের কাজ যার লেন্সে ধরা রয়েছে। সেই নিমাই ঘোষ আমাকে বলেছিলেন, গ্রিন রুমে, বাড়িতে কিছুটা আচমকাও কখনো নানাভাবে নানা জায়গায় উত্তম কুমারের ছবি আমি তুলেছি। একটি ছবিও খারাপ ওঠেনি, কারণ প্রতিটি মুহূর্তের জন্য তৈরি থাকতেন তিনি। নিমাই ঘোষই বলতেন ক্যামেরা ওকে কিভাবে ধরছে বা চিত্রগ্রাহকের চোখে তিনি কেমন, তা তিনি মনে মনে দেখতে পেতেন। সত্যজিৎ রায় উত্তম কুমারের মৃত্যুতে খুবই ভেঙে পড়েছিলেন। বিভিন্ন জায়গায় বলেওছেন উত্তম কুমারকে নিয়ে আরও একটা ছবি তিনি করতে চেয়েছিলেন, কারণ ওর মনে হয়েছিল নায়ক এবার চিড়িয়াখানার পরেও উত্তম কুমারের অভিনয় প্রতিভাকে ব্যবহার করা বাকি রয়ে গেছে ওর। আমাকেও বলেছিলেন, সে কথা মনে পড়ে। হিন্দি ছবিতে কাজ করতে যাওয়া উত্তম কুমারের পক্ষে সঠিক কাজ হয়নি বলেই মনে হয়। যেমন দেশপ্রেমী ছবিটিতে নায়ক ছিলেন অমিতাভ বচ্চন। সেখানে এমন একটি চরিত্র উত্তম কুমার করেছেন যাকে কোনো মতেই সিরিয়াস বলা যাবে না। তার অভিনয় সেখানেও খারাপ নয়, কিন্তু যে ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অন্য নায়ক, সেখানে উত্তম কুমারের মাপের একজন অভিনেতার ওরকম একটা চরিত্র করা মানে নিজেকে ছোট করা। অমিতাভ বচ্চন নিজে বলেছেন, কলকাতায় চাকরি করার সময় নায়ক বলতে তিনি বুঝতেন উত্তম কুমারকে। উত্তমবাবুর বহু ছবি তিনি দেখেছিলেন। উত্তম কুমার তার প্রেরণা ছিল। সেই উত্তম কুমার অমিতাভ বচ্চনের অভিনীত ছবিতে ওরকম একটা অকিঞ্চিৎকর চরিত্র করবেন? লাল পাথরের কথা বলতে হয় এই প্রসঙ্গে। 1964 সালে সেই ছবিতে উত্তম কুমারের অভিনয় চিরস্মরণীয়। গল্পটি এতই পছন্দ হয়েছিল তার, এই ছবি করার জন্য পরিচালক সুশীল মজুমদারকে তিনি নিজেই অনুরোধ করেন। 1971 সালে সেই ছবি হিন্দিতে হলো, অভিনয় করলেন রাজকুমার। এই ছবিতে তাঁর চরিত্রে কেন তাঁকেই ভাবা হলো না, এই নিয়ে কিছুটা দুঃখও পেয়েছিলেন উত্তম কুমার।
হিন্দিতে উত্তম কুমারের সফল না হওয়ার পেছনে একটা কারণ ছিল। হিন্দি ভাষায় তিনি ততটাই সাবলীল ছিলেন না। তবু তিনি হিন্দি ছবিতে কেন অভিনয় করতে গেলেন? তার নেপথ্যে দুটি কারণ ছিল। একটি হলো বাংলা ছবির সেই সময়ের পড়তি অবস্থা। দ্বিতীয়ত ছোটি সি মুলাকাতের ফলে যে ধার দেনার জালে তিনি জড়িয়ে পড়েছিলেন তা শোধ করার জন্য ওকে বেশি করে হিন্দি ছবি করতে হয়েছিল। সুপ্রিয়া দেবীর সাক্ষাৎকারেও উঠে এসেছিল সেই কথা। হেমন্ত মুখোপাধ্যায় ব্যর্থ হওয়ার পর আর বোম্বের দিকে ফিরে তাকাননি। উত্তম কিন্তু নিজেকে সংবরণ করতে পারেননি এক্ষেত্রে। ওই একই সময় আরও কিছু বিষয় নিজেকে জড়াচ্ছেন উত্তম। শিল্পী সংসারদের হয়ে একটি ছবির চিত্রনাট্য লিখলেন ও পরিচালনা করলেন। অভিনয়ের পাশাপাশি এই ছবির সঙ্গীতেও অবদান ছিল তাঁর। উত্তম কুমার চেয়েছিলেন যে অবস্থান বাংলা ছবির জগতে তাঁর ছিল তা কাজে লাগিয়ে আরও কাজ করতে। আর এই কাজের অতিরিক্ত ছাপ ফেলেছিল তার শরীরেও। শরীর ক্রমে ভাঙছিল। আমার ধারণা ওর এত তাড়াতাড়ি চলে যাওয়ার পেছনে ওর মানসিক ক্লান্তিও কাজ করেছিল কিছুটা। সুপ্রিয়া দেবীর সঙ্গে তখন সম্পর্কের নানা টানাপোড়েন চলছিল উত্তম কুমারের। এই সমস্যা নিয়ে সত্যজিৎ রায়ের কাছেও গিয়েছিলেন উত্তম কুমার, কিন্তু সত্যজিৎ চাননি ওর পরিবারের বিষয়ে জড়িয়ে পড়তে। কিন্তু আরও একটা ভালো ছবি অবশ্যই করতে চেয়েছিলেন উত্তম কুমারকে নিয়ে। মানুষের জীবন তো শুধু কাজের জমিতে আটকে থাকে না, ব্যক্তি জীবনেও সেখানে প্রভাব ফেলেছিল। ওর সঙ্গে একটা সুটকেস থাকতো, সেখানে ব্ল্যাক লেবেল হুইস্কি থাকতো কাজের পর সন্ধেবেলার অবসরের জন্য। একই দিনে কর্মযোগী ও রাতে ভবঘুরে এই জীবনও তাকে কিছুটা ভাঙছিল ভেতর থেকে। বলে রাখা ভালো, যাকে উত্তম কুমারের প্রতিদ্বন্দ্বী ভাবা হয় সেই সৌমিত্র চট্টোপাধ্যায় নিজে কিন্তু কখনো উত্তম কুমারকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবেননি। উত্তম কুমার সম্পর্কে অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন তিনি। অনেক সুখস্মৃতি ছিল ওদের দুজনের। আরও 10টা বছর বেঁচে থাকলে আরও 15টা ভালো ছবি হয়তো উপহার দিতে পারতেন তিনি।